নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের আলোচনার বিষয় হলো একটু ভিন্ন ধরনের বলতে আমরা আজকে আলোচনা করতে চাই যে একজন অ্যাস্ট্রোলজারের বা একজন জ্যোতিষীর কী কী গুণ থাকা দরকার বা কিভাবে একজন ভালো জ্যোতিষী হওয়া যায় বা ভালো জ্যোতিষীর কীরকম গুণ থাকা উচিত। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটির ওপরে অবশ্যই ক্লিক করুন যাতে আপনি আমার প্রতিটি ভিডিও আপডেট পেতে থাকেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর তাদের অনুরোধ করব যে কমেন্ট বক্সে আপনারা লিখে জানান আমার আলোচনা আপনাদের কেমন লাগছে। আর একটা কথা, আমি ইউটিউবে লাইভ প্রোগ্রাম শুরু করেছি, আপনারা লাইভ প্রোগ্রামটা দেখুন ও আপনাদের মতামত জানান। আমার সঙ্গে লাইভ চ্যাটে যোগাযোগ করতে পারবেন। আর লাইভ প্রোগ্রাম কবে হবে তা জানার জন্য আমার চ্যানেলে কমিউনিটি ট্যাবে চোখ রাখুন। মোটামুটিভাবে আমি রবিবার বিকেল 4টে করার সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, এবার মূল আলোচনায় আসছি। জ্যোতিষশাস্ত্রের সারমর্ম হলো ভবিষ্যৎবাণী, দুর্ঘটনা রোধ করা এবং প্রতিকূল গ্রহের প্রভাব কিছুটা হলেও পরিবর্তন করা। ভবিষ্যৎবাণীর বিষয়টা একজন জ্যোতিষীকে আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের দিকে নজর দিতে সক্ষম করে এবং জ্যোতিষ প্রতিকারের পরামর্শ দুর্ঘটনা রোধে সাহায্য করে। আচ্ছা, জ্যোতিষের প্রতিকার দুটি মুখযুক্ত, মানে দুই রকমের হয়। প্রথমত, গ্রহগুলির প্রতিকূল প্রভাব প্রতিরোধ করে আমরা দুর্ঘটনা এড়াতে পারি। দ্বিতীয়ত, দুর্বল অনুকূল গ্রহগুলোকে শক্তিশালী করে আমরা কাঙ্ক্ষিত বা আরও ভালো ফলাফল লাভ করতে পারি। মহর্ষি পরাশর বলেছিলেন যে যিনি জ্যোতিষ, যাকে ঐশ্বরিক বিজ্ঞান বলা হয়, যার জীবনে চলার পথে আলো দেখায়, সেই জ্যোতিষ শেখেন এবং পড়ান, তাকে নরকে অর্পণ করা হয় না, যার অর্থ স্বর্গের দরজা তার জন্য উন্মুক্ত করা হয়। তবে একজন জ্যোতিষীর কাছে তাকে নিজেকে জিজ্ঞাসা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রশ্ন রয়েছে। যে কোনো ব্যক্তি জ্যোতিষের জ্ঞান চর্চা বা জ্ঞান দেওয়া শুরু করার আগে তিনি যথেষ্ট পরিমাণে শিক্ষার দক্ষতা অর্জন করেছেন কিনা, এটা তো আছে। আরও কিছু পয়েন্ট আছে, যেমন ধরুন জীবনে তিনি ঐশ্বরিক পদ্ধতি অনুশীলন করেন কিনা, যেমন সন্তুষ্ট থাকা, মানবতার উপযোগিতা বৃদ্ধি করা, দরিদ্র ও সাহায্যপ্রার্থীর সহায়তা, বিনীত ও উদার ও দানশীল হওয়া এবং কামুকতা, আনন্দ, ক্রোধ, অহংকার, লোভ এবং হিংসায় জড়িত হওয়া এড়িয়ে চলা। লোভী হলে একজন মানুষ তার চরিত্র হারায়, রাগ করলে নিজের বুদ্ধি বা প্রজ্ঞা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। আবার আরও ব্যাপার আছে, কেউ কোনো গোষ্ঠী বিচারের সময় উদ্বেগের প্রধান কারণগুলো শনাক্ত করতে পারছেন কিনা। আর যিনি পরামর্শ গ্রহণ করতে এসছেন জ্যোতিষীর কাছে, সেই পরামর্শ গ্রহণের কারণটি সুস্পষ্টভাবে ইঙ্গিত করে গ্রহগুলির প্রভাব শনাক্ত করতে পারেন কিনা। প্রদত্ত জ্ঞাত ঘটনা জ্যোতিষীর কারণ অনুসন্ধান করা জ্ঞান অর্জনের আসল পরীক্ষা নয়। যেটা দেয়া হলো এই প্রবলেম আছে বা বললো আমার এই হয়েছিল, সেইটার কারণ অনুসন্ধান করা মহর্ষি পরাশর বলছেন জ্যোতিষের আসল পরীক্ষা নয়। ব্যক্তির অসুবিধা থেকে বেরিয়ে আসার জন্য তিনি জ্যোতিষ প্রতিকার দিতে বা প্রতিকারের পরামর্শ দিতে সমর্থ কিনা, সঠিক পরামর্শ দিতে সমর্থ কিনা। আর
আধ্যাত্মিক বিকাশে পরামর্শ চাইতে আসা ব্যক্তিকে তিনি সাহায্য করতে পারেন কি না। কি কঠিন ব্যাপার দেখুন। সত্যের মুখোমুখি হওয়ার এবং বলার সাহস আছে কিনা, এবং একই সাথে সেই ব্যক্তিকে সর্বোত্তম সম্ভাবনার জন্য গাইড করতে পারেন কিনা। যারা জীবনে আধ্যাত্মিক উপায় অনুসরণ করেন এবং পূর্বাভাস দেওয়ার ক্ষমতাগুলি রাখেন, তারা সর্বদা উপযুক্ত জ্যোতিষ প্রতিকারের পরামর্শ দিতে সক্ষম হন। যিনি মোটামুটি জ্ঞান অর্জন করেছেন, ভালো করে জ্ঞান অর্জন না করেই জ্যোতিষশাস্ত্রের চর্চা বা প্রচার শুরু করেন, তিনি অবশ্যই নিজের কঠিন বা অশুভ কর্মফল অর্জন করছেন। যাই হোক, বর্তমান সমাজ ব্যবস্থায় এই সমস্ত গুণের সবকটি একজন মানুষের মধ্যে থাকা খুবই দুরূহ ব্যাপার। তবে জ্যোতিষী হতে গেলে তাকে অবশ্যই সৎ হতে হবে, আর জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা থাকা অতি আবশ্যক। আমি আমার বিগত ২৬ বছরের জ্যোতিষ জীবনের অভিজ্ঞতা দেখেছি যে শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের জ্ঞান অর্জনের দ্বারা সঠিক প্রেডিকশন করা যায় না, কিছু ভুল হয়ে যায়। কারণ জ্যোতিষের বিচার স্থান, কাল, পাত্রের ওপর নির্ভরশীল। স্থানটা কীরকম, যে যার সম্বন্ধে বিচার করছি সে কোন জায়গায় থাকে তার একটা প্রভাব আছে। কাল, বর্তমানে যুগের প্রভাব কি চলছে, রাজনৈতিক প্রভাবও তার মধ্যে পড়ে। আর পাত্র বলতে কার বিচার করছে। যেমন ধরুন, ভারতীয় সংস্কৃতিতে যেসব কর্ম অসামাজিক বলে গণ্য করা হয়, পাশ্চাত্য সংস্কৃতিতে তার কিছু সামাজিক বলে গণ্য করা হয়। আমার ইন্ডিয়ান কারুর বা ভারতীয় কারুর বিচার করলে যে ধরনের ব্যবহারকে অসামাজিক বলা হবে, একটা আমেরিকান কান্ট্রির কোনো ছেলে বা মেয়ের বিচার করলে কিন্তু সেই সমস্ত কার্যকলাপের সব কটাকে অসামাজিক বলা যাবে না, কারণ সেই দেশে সেই সবগুলো অসামাজিক বলা হয় না। আবার দেখা যায় যে একই দোষ করে রাজার বা মন্ত্রীর ছেলের 1 মাস কারাবাস হয়, আর সাধারণ মানুষের 5 বছর কারাবাস হয়। সাধারণ মানুষের তো অনেক সময় কিছু না করেও কারাবাস হয়ে যায়। আবার কোনো প্রভাবশালী ব্যক্তির ছেলের অনেক বড় দোষ করেও ছাড়া পেয়ে যায়। এগুলো যুগের প্রভাব। তাই বিচার করার সময় সব কিছু মাথায় রেখে বিচার করতে হয়। আর মানুষ জ্যোতিষীর কাছে আসেন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বা বিপদে পড়ে। একজন জ্যোতিষীর কর্তব্য খুব সাবধানে রাশিচক্র বিচার করে সেই সমস্যা সমাধানের পথ দেখিয়ে দেওয়া। এমন কিছু সেই মানুষটিকে বা ব্যক্তিটিকে বলা উচিত নয় যাতে তার দুশ্চিন্তা আরও বেড়ে যায়। তিনি যেন জ্যোতিষীর কাছ থেকে মনোবল বাড়িয়ে বাড়ি ফিরতে পারেন। কোনো বিপদের সম্ভাবনা দেখা গেলেও জ্যোতিষীর সেই বিপদের কথা এমনভাবে বলা উচিত যাতে তিনি ভয় না পেয়ে বিপদের মোকাবিলা করার কথা ভাবতে পারেন। তিনি যদি আরও বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জ্যোতিষীর কাছ থেকে ফেরেন, তাহলে তার সমস্যার সমাধান করার ইচ্ছাটাই কমে যাবে এবং ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। কাউন্সিলিংয়ের মাধ্যমে ক্লায়েন্টের মনোবল বাড়ানো জ্যোতিষীর ধর্ম। আর যিনি কোনো সমস্যায় না পড়ে সাধারণভাবে ভবিষ্যৎ সম্বন্ধে জানতে আসেন, যেমন ধরুন পড়াশোনা আমার কেমন হবে, আমি কোন লাইনে পড়বো, বা শরীর স্বাস্থ্য কেমন থাকবে, চাকরিতে বা ব্যবসাতে উন্নতি হবে কিনা, বিবাহ কেমন হবে, কবে হবে, এইসব কোনো সমস্যা হয়তো আসেনি কিন্তু এইসব জানার জন্য এসেছেন, তাদেরকে সঠিক পথ দেখানোই জ্যোতিষীর কর্তব্য। প্রতিকারের নাম করে কোনোরূপ মিথ্যা আশ্বাস দেওয়া কখনোই উচিত না। যেটা আমি বারবার বলি, প্রতিকার দিয়ে সব কিছু ঠিক করা যায় না। ভবিষ্যতে কোনোরূপ অপ্রিয় সত্যও যদি রাশিচক্রে প্রতিফলিত হয়, তাহলেও তা ক্লায়েন্টকে জানানো জ্যোতিষীর কর্তব্য, কিন্তু তা খুব সন্তর্পণে, যাতে ক্লায়েন্ট খুব ভয় পেয়ে বা বিচলিত হয়ে ভুল পদক্ষেপ না নেন। তখন সঠিক প্রতিকারের মাধ্যমে সেই অপ্রিয় সত্যের সম্মুখীন হওয়ার ক্ষমতা তার আসে। প্রতিকারের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন করা যায় না, সেটা আমি আগের প্রতিকার বিষয়ক ভিডিওতে বলেছি। বর্তমানে বেশিরভাগ অশিক্ষিত জ্যোতিষী মানুষকে মিথ্যা ভয় দেখিয়ে প্রতিকারের নামে বিভিন্ন জিনিস প্রদান করে নিজেদের অর্থ লিপ্সুতা চরিতার্থ করেন। তবে মানুষ অনেকটা নিজের দোষে প্রতারিত হন। মানুষ বাহ্যিক চাকচিক্যে বা আড়ম্বরে বেশি করে আকর্ষিত হন, যোগ্যতা তেমন দেখেন না। আর সেই সুযোগ নিয়ে বহু তথাকথিত জ্যোতিষী মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে।
এতে তাদের সাথে সাথে জ্যোতিষশাস্ত্রের খুব বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আপনাদের কাছে তাই আমার করজোড়ে অনুরোধ, জ্যোতিষীর ভুলের জন্য জ্যোতিষশাস্ত্রকে ভুল বা মিথ্যে বলবেন না। জ্যোতিষশাস্ত্র একটি মহান শাস্ত্র। সমস্ত সমাধান, যে কোনো সমস্যার সমাধান বা সমাধানের উপায় এই শাস্ত্র দ্বারা করা যায়, শুধু সঠিক পদ্ধতিতে বিচার করতে হবে। দেখুন, আমি এ কথা কখনোই বলতে পারি না যে আমার বিচারে ভুল হতে পারে না। কখনো ভুল মানুষ মাত্রই হতে পারে। জ্যোতিষে বিভিন্ন রকম বিচার পদ্ধতি আছে। আমি মহর্ষি পরাশরকৃত সনাতন জ্যোতিষ অনুসরণ করি। যিনি যে পদ্ধতিতেই বিচার করুন না কেন, প্রয়োগ পদ্ধতিটা যেন সঠিক হয়। আর ভুল তো মানুষ মাত্রই হতে পারে, এবং আমারও ভুল হতে পারে কোনো সময়, কিন্তু সেই ভুলটা জানার পর সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা প্রয়োজন। শুধুমাত্র রোজগারের জন্য জ্যোতিষশাস্ত্রকে পেশায় হিসেবে নিলে একজন প্রকৃত জ্যোতিষী হয়ে ওঠা সম্ভব নয়। এ প্রসঙ্গে একটা কথা আমার বলতে ইচ্ছা করছে, জানি না বলা ঠিক হবে কিনা এরকম প্রোগ্রামে। যাই হোক, জ্যোতিষশাস্ত্রে শেখার কোনো শেষ নেই। মানে এখনও আমি পড়াশোনা করি, দেখি পাতা উল্টে উল্টে দেখি, বহুবার পড়েছি, তাও মনে হয় এইটা তো দেখা হয়নি, আরে এই যোগটা আছে। কেননা হাজার নয়, লক্ষ লক্ষ যোগ আমাদের মাথায় একবারে খেলানো সম্ভব নয়। আমাদের সাধারণ মানুষ তো যে কোনো সাবজেক্টেই যেতে যাক, তাদের যে কোনো দেখবেন প্রফেসররাও, কলেজে ইউনিভার্সিটির প্রফেসররাও কিন্তু ক্লাসে যাওয়ার আগে যে সাবজেক্টটা পড়াবেন সেটা একটু স্টাডি করে যান, কেন সেই সাবজেক্টে সেই চ্যাপ্টারটা যেন একদম পুঙ্খানুপুঙ্খ তার ঠোঁটস্থ থাকে। তো আমি যে কারণে এই কথাটা বলছি, একজন জ্যোতিষী আমি অ্যাড দেখি, 7 দিনে 14 জায়গায় তিনি চেম্বার করেন, এবং মাসে হয়তো দেখা যাবে 56 জায়গায় চেম্বার করেন। কিভাবে করেন আমি বুঝতে পারি না। আমি তো এক সময় 2-3 জায়গায় চেম্বার করতাম, এখন তো বাড়ি ছাড়া আর এক জায়গায় মাত্র বসি, আর যেতেই পারি না। তা আপনার পড়াশোনার সময়টা কখন পাবেন? আবার হয়তো অনেকে দেখেছি বয়সও বেশি না, 25, 26, 27, 28 বছর বয়স, 50 জায়গায় চেম্বার। মানে আবার কি, আজ কলকাতা কাল শিলিগুড়ি পরশু আসানসোল, এই ধরনের। তারা পড়াশোনাটা কখন করেন? তাদের অসীম ভগবান দত্ত হয়তো ক্ষমতা আছেন, তাই পারেন, আমি তো পারবো না। যাই হোক, আমি সেটা বলছি, শুধুমাত্র পেশা হিসাবে জ্যোতিষীকে নেব রোজগারের জন্য, সেটা নিলে হবে না। রোজগার তো দরকার নিশ্চয়ই জীবন ধারণের জন্য, কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্রতি প্রকৃত ভক্তি, ভালোবাসা ও জানার ইচ্ছা প্রবল না থাকলে প্রকৃত জ্যোতিষী হয়ে ওঠা সম্ভব নয়, এটা আমার মনে হয়। বর্তমানে যেমন বহু অশিক্ষিত, অজ্ঞানী, লোভী, অসৎ মানুষ রোজগারের জন্য জ্যোতিষশাস্ত্রকে পেশা হিসেবে নিচ্ছেন, তেমনি বহু শিক্ষিত, জ্ঞানী ও সৎ ও শাস্ত্রের প্রতি নিবেদিত প্রাণ মানুষও জ্যোতিষ পেশায় আছেন। হয়তো তাদের তেমন বাহ্যিক আড়ম্বর বা প্রচার নেই, বা বাহ্যিক আড়ম্বর নেই, অর্থাৎ লোক দেখানো দামি পোশাক, সাজগোজ, গলায় রুদ্রাক্ষের মালা, বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন ইত্যাদি নেই। আমি আমার মাস্টারমশাই মনীন্দ্রনাথ আচার্যকে দেখেছি, তার কোনো বাহ্যিক আড়ম্বর ছিল না। অতি সাধারণ জীবনযাপন করবেন, কেউ দেখলে রাস্তায় বলবেনই না। প্লেন সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরতেন, তার কলার ছাড়া, কলার থাকতো না, কলার ছাড়া সাদা পাঞ্জাবি আগেকার দিনে যেমন পরতেন। হ্যাঁ, হয়তো পরিপাট ছিল, ইস্ত্রি করা, সবসময় মনে হতো একদম ইস্ত্রি করা নতুন পড়েছেন, সেটা ছিল, সেটা তো স্বভাবে একটা থাকে। কিন্তু জ্যোতিষশাস্ত্রে তার অসীম পারদর্শিতা ছিল। এখনকার বহু প্রতিষ্ঠিত জ্যোতিষীর গুরু ছিলেন উনি। আমি ওনার শেখানো সূত্র প্রয়োগ করেই রাশিচক্র বিচার করি এখনও পর্যন্ত। ওনার সূত্র আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োগ করি, উনি যেগুলো শিখিয়েছিলেন, ধরে শিখিয়েছিলেন। যাই হোক, তাই বলি, বিজ্ঞাপন দেখে বাহ্যিক আড়ম্বরে আপ্লুত না হয়ে যোগ্যতা সম্পন্ন জ্যোতিষীর সন্ধান করুন। অনেক যোগ্যতা সম্পন্ন জ্যোতিষী আছে। আজকের এই আলোচনা এই পর্যন্তই। আলোচনা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার।